অনেক প্রশ্ন আসছে, চেষ্টা করছি তার মধ্যে যতখানি দেওয়ার। দুটো প্রশ্ন আমি একসাথে নিচ্ছি, আলাদাভাবেও দেওয়া যেত, বলা যেত, কিন্তু এত প্রশ্নর মধ্যে সময়ের একটু সমস্যা হয়ে যায়। তো দুটো প্রশ্ন সমসাময়িক বা একই সাথে বলা যাবে বলে আমার মনে হচ্ছে বলে বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটা করেছে সজীব ঘোষ দস্তিদার, হৃদয়পুর থেকে। ও বলছে, প্রশ্ন হলো, মহারাজ, আমরা ভগবান ব্রহ্ম যাই বলে থাকি না কেন, তিনি তো পূর্ণ, তাহলে তার কেন এই জগতের বাসনা তৈরি হলো? সমস্ত প্রাণীর মধ্যে থেকে তিনি কেন নিজেকে এইভাবে প্রকাশ করলেন? তিনি পূর্ণ থাকলে এই বর্তমান সময়ে এখন যে আমি, আপনি, আরও যত সব প্রাণী আছে কেউই তো থাকতো না। তাহলে তার এইরূপ দ্বৈতর ভাবের কারণ কি? ধরে নেওয়া যাক আমাদের মুক্তিও যদি হয়ে যায়, তাহলেও কি পুনরায় এই ব্রহ্মের আর দ্বৈত ভাব জাগ্রত হওয়ার বাসনা তৈরি হবে না? না হলে প্রথমবারই সেই দ্বৈত ভাব আসলো কেন? দ্বিতীয় প্রশ্ন করেছে স্বর্ণেন্দু মান্না, দেউলগ্রাম, বাগনান, হাওড়া থেকে। ওনার প্রশ্ন হলো, মায়ার দুই শক্তি, আবরণ ও বিক্ষেপ, এই মায়ার কারণেই আমাদের অজ্ঞান। আমার প্রশ্ন, এই ব্রহ্মজ্ঞানের পর কি এই আবরণ শক্তি ব্রহ্মজ্ঞানের উপর নিষ্ক্রিয় হলেও বিক্ষেপ সক্রিয় থাকে? ঈশ্বর দর্শন, ভগবান লাভ, মোক্ষ এগুলো কি এক? চেষ্টা করছি। দুজনে কাছাকাছি প্রশ্ন করেছে। দেখো, প্রথম প্রশ্নতে বলেছে সজীব, এই তিনি এইটা আমাদের কথা বলার ধরন, আমাদের কথা এত অবধি, শব্দ এত অবধি যায়। তিনি অবজেক্টিভ না হলে আমরা কথা বলতে পারি না। আমি যখন নিজেকে আমি বলি, আমরা বলি এটা সাবজেক্টিভ, কিন্তু আমরা অবজেক্ট বানিয়ে ফেলেছি। শব্দ জিনিসটাই অবজেক্টিভ। এই জন্য সাবজেক্টিভ এই জিনিসটার জন্য কোনো ভোকাবুলারি নেই। চিনি বলা যায়, কিন্তু মিষ্টতা কী জিনিস এটা বোঝানোর কোনো শব্দ নেই বা প্রসিডিওর নেই মানুষের কাছে। প্রেমের তুমি অবজেক্টিফিকেশন করতে পারো, প্রেমের প্রকাশ হচ্ছে কি, কেউ কাউকে জড়িয়ে ধরেছে, কেউ কাউকে ভালোবাসছে, কেউ কাউকে ভালো জিনিস কিনে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনোভাবে তুমি তাকে বলো। কিন্তু ইটসেলফ কি প্রেম, এর জন্য কোনো ভাষা নেই। জল 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 হাজার জায়গায় লেখো, কিন্তু জল জিনিসটা তৃষ্ণাতে কেমন লাগে এর কোনো ভাষা নেই। তুমি হার্ডলি বলতে পারো খুব তৃপ্তি। আমি বলবো তৃপ্তি জিনিসটা কি, মেক মি আন্ডারস্ট্যান্ড তৃপ্তি কি, এর কোনো ভাষা নেই। সাবজেক্টিভ যা কিছু তার জন্য কোনো ভাষা নেই। এটাই মজা, তিনি বলেই তো কিছু নেই। সমুদ্রের জলের ফেনায় যে বুদবুদ থাকে, সে বলছে সমুদ্র আমাকে তৈরির বাসনা কেন করলো? এই প্রশ্নই অমূলক। ছাগল কেন ছাগল? বাতাস গায়ে লাগে কেন? জল তৃপ্তিকারক কেন? প্রশ্নের যুক্তি কোথায়? জীব মূঢ় কেন? এর কি উত্তর হবে? ভাই, মূঢ়তা কাটাও, না হলে বুঝবে কি করে যে কি বোকামি ছিল। একজন বোকা বা ইম্যাচিওর পারসন ওই অবস্থাতেই, ইম্যাচিওর থাকাকালীন অবস্থাতেই কি নিজেকে বোকা বা ইম্যাচিওর বলে বুঝতে পারে? ম্যাচুরিটি এলে আমরা বলি হ্যাঁ, তখন অত বুঝতাম না। তো ইম্যাচিওরের প্রশ্ন কি হবে? তার জন্য ঠিক প্রশ্ন কি, আমি ইম্যাচিওর কেন? না, কিভাবে ম্যাচিওর হব? জীব বোকা কেন? জীব মায়াতে ফাঁসে কেন? জীবত্ব আসে কেন? এরকমই। লোহা শক্ত কেন? এরকমই। প্রশ্ন গিয়ে থেমে যাবে। ম্যাচুরিটির কারণ জানতে তাকে আগে ম্যাচিউরিটি কাকে বলে তা জানতে হবে, তো সেই পথে চলে ম্যাচিউর হতে হবে, তো তাহলে সে বুঝতে পারবে যে ইম্যাচুরিটি কী। কেউ কি ঘুমিয়ে ঘুমিয়ে বলবে আমি ঘুমাচ্ছি? এই কোশ্চেনটা অনলি ভ্যালিড যে জেগেছে তার জন্য।
না হয় প্রশ্নই নেই, আর না হচ্ছে স্বপ্নের মধ্যে প্রশ্ন করছে, সে এখনও ঘুমোচ্ছে, তার প্রশ্নটাও একটা ঘুম। অহমের স্বভাব হলো সে বোকা বনে যায়, সবার আগে বোকা হয় সে নিজের কাছে। একে বলে মায়ার আবরণ শক্তির শুরু, দেন বিক্ষেপ। নিজেকে না চেনাই অহম। অহম প্রকৃতিকে দেখে প্রকৃতির সাথে ফেসে যায়, যে জিনিসই দেখে তার সাথে চট করে এক হয়ে যেতে চায়, আইডেন্টিফাই হয়ে যায়। অহম প্রথম আইডেন্টিফাই হয় কার সাথে? প্রথম তার একদম সূক্ষ্মতম প্রকাশ কি? আমি। এই কথাও বলতে পারো ব্রহ্ম বা আত্মার যেই প্রকাশ হয় এবং কনস্ট্যান্ট প্রকাশ হয়, ওই প্রকাশকেই বলে অহম। যখনই সে প্রকাশিত হয়েছে এই অহম রূপেই তার প্রকাশ। তিনি প্রকাশ স্বরূপ, কিন্তু প্রকাশ অহম রূপে। মায়া ছাড়া প্রকাশ হবে না। যখন তুমি নিজের আইডেন্টিটি জানো না, যেই তুমি বললে আমি, ইউ আর রেডি টু অ্যাটাচ উইথ সামথিং। যখন তুমি নিজের আইডেন্টিটি জানো না, তখনই মাত্র তোমাকে বিভ্রান্ত করা পসিবল। আর এই যে সব কথা বলছি, এগুলি একই সাথে থাকে, ব্রহ্ম মায়া একসাথে থাকে। আমি যেই বলা হলো, এবার কিছু আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। আমি হলাম আবরণ ও কিছু হলো বিক্ষেপ। ব্রহ্ম যখন আমি বলে, তখনই ব্রহ্ম মায়ার ফার্স্ট স্টেপ পা দিয়ে দিল, এবং এইটা কনস্ট্যান্ট চলতে থাকে। এই নয় যে একটা সময় শুধু ব্রহ্ম ছিল, তারপরে মায়া এসে গেল। টাইম, মাইন্ড বা আবরণ, বিক্ষেপ, মায়া যা বলো না কেন, একই সাথে চলতে থাকে। এগুলো আনডিভাইডিং নেচার, একই সাথে থাকে। তুমি ধরো তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো, কলকাতা থেকে ট্রেনে করে ধরো তুমি পুরুলিয়া চলে গিয়েছো, নিজের নামটা ভুলে গেছো, জানো না। এবার নিজের নাম যখন জানো না এবং যখন তুমি তোমার রাইট ডেস্টিনেশানে নেই, তখন তোমাকে যে কেউ এখন বোঝাতে পারে, এই দেখ এই পাশে যে আছে এই তোর বাবা, তুই তো পুরুলিয়াতেই জন্মেছিলি, তোর ভাইয়ের নাম ওই, তোর কাকার নাম ওই, ওই যে কুড়ে ঘরটা দেখা যাচ্ছে ওইটা তোমার বাড়ি, হয়তো তুমি রাজপ্রাসাদে থাকতে। এই ছেলেকে সব কিছু বলা সম্ভব হয়ে যাবে। এই আমি, আমাদের অহম হলো এমনই। যে মুহূর্তে দেহ ধারণ করে, জেনে রাখো দেহি বা যে দেহ ধারণ করেছে, আবার আত্মা ফাত্মা বলে ফেলবে না, যে দেহ ধারণ করেছে, শরীর সৃষ্টি হতে স্পন্টেনিয়াস অহম হয় প্রকৃতির সাথে। অহম প্রকৃতি তত্ত্ব। কথাগুলি এভাবে বলছি বটে, বোঝাও খুব ক্রিটিক্যাল হয়ে যায়, সেই জন্য সাধারণত আমি এরকমভাবে টার্মগুলি ইউজ করি না, কিন্তু যেই প্রশ্ন এসছে এইভাবেই বুঝতে হবে, আর কোনো উপায় নেই। অহম সৃষ্টি হওয়া মানেই প্রকৃতি হয়ে গেল। সে ইনকোর ব্রহ্ম, নির্বিকারী, কিন্তু সে একটা দেহের মধ্যে দিয়ে দেখা হচ্ছে, ফলে এখন তার মধ্যে যাবতীয় বিকার শুরু হয়ে গেছে। এই নয় যে ব্রহ্ম দাঁড়িয়ে আছে, একটা যাবতীয় বিকার শুরু হয়েছে, ব্রহ্ম বলল এসো আমি এই বিকারগুলোকে বানাবো, এইরকম ব্যাপার নয়। এই একই জিনিস আছে, একই তত্ত্ব আছে। যা অবিনাশী তাই বিনাশশীল হয়েছে। এমন বলতে পারো অ্যাজ ইফ বিনাশশীল কার জন্য? বিনাশশীল পদার্থের জন্য সে বিনাশশীল, অবিনাশীর জন্য সব অবিনাশী, তার কিছু এসে যায় না। স্পন্টেনিয়াস অহংবৃত্তি জেগে ওঠে দেহেতে, জীব বলে আমি, বাচ্চা কেঁদে জানান দেয় আমি, এবার তার কিছু চাই। এই হলো মায়ার আবরণ ও বিক্ষেপ। তুমি বলছো তার বাসনা, তার কোনো বাসনা বা সে কিছু নেই, অবজেক্টিভ বলে আত্মায় কিছু হয় না, অহমের হয়। অহমের মূল অজ্ঞানী হলো নিজেকে আইসোলেট করে ফেলা। তার বলবে, সে বলবে আমি একটা ইউনিট, তার ব্রহ্ম একটা ইউনিট, জীব একটা ইউনিট। বলো কি? আমার বাসনা। অহমের জগৎ বাসনা হয়। তুমি যখন বলছো কেন জগৎ, কেন বাসনা, কেন প্রকাশ, ডিড ইউ অবজার্ভ তুমি নিজেকে জগৎ থেকে, বাসনা বা প্রকাশ থেকে আলাদা করে দেখছো? তুমি দেখছো এই ব্রহ্ম, এই জগৎ, এই প্রকাশ, এই বাসনা, আগের সময়েই পরের সময়েই তুমি নিজেকে আলাদা করে ফেলেছো। এই হলো অহমের কাজ। অহম সব কিছুকে আলাদা করে দেখে। মায়া একই বলা হয়। মায়া তার একককে, ইউনিটকে বুঝতে দেয় না যে সেও মায়ারই একজন। সমস্ত প্রাণীর মধ্যে তুমিও একজন মায়ার প্রকাশ। এই দেহ, মন, এই জগৎ, প্রকৃতি, যা কিছু পারসেপশানে আনতে পারো, যা কিছু চিন্তা করতে পারো, সব মাত্র মায়া। তোমার যাবতীয় চিন্তা,
করো এবার তুমি যা ইচ্ছা চিন্তা, তুমি ভগবানের চিন্তা করো, জগতের চিন্তা করো, সব মায়া, মায়া ভিন্ন কিছু আর নেই। কাজের লোককে একটু মাঝে মাঝে ছুটি দিতে হয় যাতে তার ভিতরে গ্লানি না জাগে যে আমি চাকর। মায়া সেটাই করে, মায়া মাঝে মাঝে ছুটি দিয়ে দেয় একটুখানি, যা একটু ঘুরে ফিরে আয়, বুঝতে দেবে না তোমাকে। এটা মায়ার কাজ। একটা কেক পূর্ণ, একটা সম্পূর্ণ চকলেট কেক, তবে কি ব্রেড, কি ক্রিম, কি চকলেট, কি বাটার, এই কেকের জন্য এই সব টার্মগুলো নয়, এই সবকে নিয়েই কেক। কেক ও সব অভিন্ন হিসাবে দেখে। তুমি কে? তুমি ধরো ক্রিম, আমি কে? আমি ধরো বাটার। এই যে আমি বাটার, ক্রিম, ব্রেড ইত্যাদি বলবো, এইগুলো আমার তোমার জন্য ভেদ, কেকের জন্য নয়। কেক বলবে কোথায় বাটার, কোথায় ক্রিম, আমি আছি। এটা কেকেরই স্বভাব যে তার মধ্যে সব কিছু ভিন্নতা থাকবে, কিন্তু সব মিলিয়ে কেক। ব্রহ্ম ও শক্তি বা মায়া অভেদ জিনিস, একই জিনিস। ব্রহ্মকে প্রকাশ হিসাবে ধরো, প্রকাশ, লাইট বলছি না, প্রকাশ, যা কিছু প্রকাশিত হবে, যখনই প্রকাশ হবে তখনই বহু বা দ্বৈত রূপেই প্রকাশিত হবে। প্রকাশ মানেই দ্বৈত হলো। যেমন জলকে ব্রহ্ম ধরে নাও, যখনই জল হবে তার মধ্যে কি আছে? O2 আর H2 আছে, একসাথে হবে, প্রকাশিত মানেই দ্বৈত হয়ে গেল। জল ব্রহ্ম, O2 ধরো তুমি আর H2 ধরো আমি, প্রকৃতি আর ব্রহ্ম। যখনই প্রকাশিত হবে তখন দ্বৈত রূপে প্রকাশিত হবে। ব্রহ্মই যখন প্রকাশিত হয়, কারণ তার স্বভাবই প্রকাশ, সে প্রকৃতি রূপেই প্রকাশিত হবে, তুমি আমি রূপেই প্রকাশিত হবে। তাই বলা হয় ইনকোর আমরা সেই ব্রহ্মই, আত্মাই, কিন্তু প্রকাশিত হয়েছি। মানে এই মুহূর্তে আমরা যেভাবে আছি, যে হাত পা বিশিষ্ট বিভিন্ন যে আমাদের জাগতিক রিলেশন, সম্পর্ক, বস্তুর সাথে সম্পর্ক, ব্যক্তির সাথে সম্পর্ক, এসব মায়া স্তরে। আমাদের সমস্যা, আমরা জল থেকে নিজেকে আলাদা ভাবি। H2 ভাবছে আমি আলাদা, O2 ভাবছে আমি আলাদা, আছে জলের মধ্যেই, যে যার সত্তাকে বাঁচিয়ে চলতে চাইছে। সমুদ্রের কাছে ঢেউ, ফেনা, বুদবুদ কিছু নেই, সে এমনই, সে প্রকাশিত অপ্রকাশিত কিছুই নয়। জল হিসাবে যদি সমুদ্রকে ধরা হয়, যে প্রকাশিত অপ্রকাশিত কিছুই নয়। তুমি জলকে বলতে পারো যে জল সমুদ্র রূপে প্রকাশিত, এটা হলো প্রকৃতি। এবার ঢেউ, ফেনা, বুদবুদ এগুলো জীব। আছে কিসের মধ্যে? সমুদ্রের মধ্যে, বিরাট প্রকৃতিতে। আর কি হচ্ছে? জল হিসাবে না আছে সমুদ্র, নাও আছে ঢেউ, না আছে ফেনা, আছে তো আছে শুধু জলই জল। কে বলবে জলের কথা? সব প্রশ্ন কোত্থেকে ওঠে? ফেনা, বুদবুদ এদের তরফ থেকে ওঠে। ফেনা বা বুদবুদ ভুলে যাচ্ছে যে সে সমুদ্র থেকে আলাদা নয়। সমুদ্র বা প্রকৃতি হিসাবে সেও প্রকৃতিরই একটা একক। বুদবুদ ফাটলে সমুদ্রেই থাকবে, আবার হয়তো অন্য কোনো ঢেউয়ের সাথে আসবে। আগেরটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গেল, সব মলিকিউলস, হয়তো 5000 মলিকিউলস ছিল একটা ঢেউয়ের মধ্যে, এবারে 5 লাখ মলিকিউলসওয়ালা একটা বড় ঢেউ উঠবে। ওই 5000 মলিকিউলসওয়ালা ঢেউয়ের মধ্যে থেকে 30টা মলিকিউলস 5 লাখের মধ্যে আছে। অন্য কোনো 8000ওয়ালা ঢেউয়ের থেকে 1000 মলিকিউলস এসছে। কোনো একটা 1 লাখ মলিকিউলসওয়ালা ঢেউয়ে সেটা ভেঙে যাওয়ার পরে সেইখান থেকে 2000 মলিকিউলস এসছে। এইভাবে বহু মলিকিউলস নিয়ে ওই 5 লাখওয়ালা বড় একটা ঢেউ তৈরি হয়েছে। এটা নতুন ঢেউ। আছো তো প্রকৃতিতেই। ব্রহ্ম হলো জল, ওতে সমুদ্র, ঢেউ, বুদবুদ এসব কথাই হবে না, অশব্দম। বুদবুদের সমস্যা, সে নিজের ফেটে যাওয়াকে মৃত্যু ভাবে। আশেপাশের সবাই তাকে বলে যে হ্যাঁ এটাই তো মৃত্যু, খুব ডেঞ্জারাস জিনিস। ছোটো বাচ্চা ছোটো থেকেই শোনে যে সে মরে যাবে একদিন। তার সে দেখছে কি তার এই জিনিসটা চলে যাচ্ছে, সে পাশের লোককে দেখছে জিনিস চলে গেলেই সে কাঁদছে। বড় দাদাকে ছোটো ভাই দেখছে খেলনা ঠিক তার থেকে কেড়ে নিলেই তাকে কাঁদতে হয়। তো এইসব জিনিসগুলো তার মধ্যে বীজাকারে থাকে এবং পুরো সমাজ তাকে শিখিয়ে দেয় যে তুমি একটা ছোট ইউনিট এবং তোমার ক্ষণে ক্ষণে ভয় আছে। তার মধ্যে এটা বীজাকারে থাকে, যে জন্মেছে তার মধ্যে এ ভয় বীজাকারে থাকতে থাকে এবং সমাজ তাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেয়। বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল, একে বলে কন্ডিশনিং বা সংস্কারিত হওয়া। তার কাজ নিজের ভুল ভাঙা। বুদবুদ কি সমুদ্র? ইয়েস। সে কি জল? ইয়েস। দুটোই কি সত্য?
ইয়েস, তুমি মায়াও বটে অ্যাজ সমুদ্র, আবার ব্রহ্মও বটে অ্যাজ জল। তুমি কি মরলে থাকবে না? বুদ্বুদ হিসাবে তুমি ফিনিশ, একদম শেষ হয়ে যাবে, ব্যক্তি মারা যাবে, সমুদ্র হিসাবে সে ফিরে ফিরে আসবে, কে পুনর্জন্ম বলে, ঢেউ উঠবে। কিন্তু জল হিসাবে এসব কিছুই বলা যাবে না। ঢেউ উঠলেও কি না উঠলেও কি, জল, সমুদ্র, নদী যাই বলো সেই জলই তো। এইসব নামগুলো জলের জন্য নয়, ব্রহ্মে কোনো নামরূপ নেই। এই যে ফুল স্টোরি বলছি ভালো করে বুঝে নাও। এসব কোথায়? তোমার মাথায়। মানসিক, মানসিক মানে কল্পনা নয়, এই পুরো জগৎটা তোমার এখানে আছে। ছোট বুদবুদ ভাবলে তোমার কি অসুবিধা? তোমার কষ্ট হতে থাকে, তোমার চিন্তা হয়, তোমার ভয় হয়, তোমার ভাবনা হয়। প্রকৃতি বা সমুদ্র জানলে বিরাট অস্তিত্ব, তুমি তোমার ক্ষুদ্রতাকে ভেঙে এক্সপ্যান্ড হতে থাকো। আর ব্রহ্ম তো এই সব বোধের আধার, জল, বেস, ভিত্তি। তুমি বিরাট হিসাবে নিজেকে বুঝতে পারলেই, ক্ষুদ্রতা ভাঙলেই তোমার এই ভিত্তির প্রতি বা ব্রহ্মের প্রতি দ্বার খুলে যায়, তুমি দেখতে পাও। শ্রীরামকৃষ্ণদেব উদাহরণে বলেছিলেন, ফুটোর মধ্যে দিয়ে অনন্ত মাঠ দেখা যায়। যে জীব নিজের ক্ষুদ্র অস্তিত্বের থেকে ভেঙে বিরাট অস্তিত্ব দেখে নেয়, তাকেই অবতার বলেছে, তাকেই বিশ্বরূপ বলেছে। তার মধ্যেই সে অনন্ত ব্রহ্মকে দর্শন করতে পারে। দর্শন অর্থাৎ বুঝতে পারে, নাহলে এক্ষুনি ধরে নেবে যে তাকে দেখা যায়। এবার তুমি প্রশ্ন করবে, তাহলে ভাবলেই হয়ে যাবে? হ্যাঁ, ভাবলেই হবে। ভাবলে কথাটা বললে ভুল হবে, বুঝলে হবে। তোমার সমস্যা তো অবুঝ হয়ে যাওয়া, ভাবনা। যেখানেই সমস্যা ওখানেই তো সমাধান করতে হবে, মলম তো ক্ষতস্থানেই দিতে হবে। তুমি ভেবে ভেবে যেই জগৎটা তৈরি করেছো, ওই ভুল ভাবনাগুলোকে ইউটার্ন খাওয়ানোই অধ্যাত্মের উদ্দেশ্য। সেই জন্য বলি, ভুল ভাঙা বা অহং নিয়ে কথা বলো। যত কিছু, যত বন্ধন অহমের জন্য। সমুদ্র কার জন্য? অহমের জন্য। জলও যদি বলো, উচ্চারণ করো কার জন্য? অহমের জন্য। চিন্তা যদি করো কার জন্য? অহমের জন্য। মুক্তিকার? অহমের। বন্ধনকার? অহমের। অহম মাঝখানে দাঁড়িয়ে আছে। যদি অহম সৃষ্টি না হতো, যদি মানুষ জন্মে, জীব জন্মে যদি না বলতো আমি, তাহলে এসব কোনো কথা হতো না। তুমি ওই পারে বসে আমাকে শুনতে না, আমি এই পারে বসে বলতাম না। সব দাঁড়িয়ে আছে অহমের উপরে। সেই জন্য আমি বলি, আধ্যাত্ম অহমকে অ্যাড্রেস করে। অহম না থাকলে ব্রহ্মকেই বা কে বলবে? মায়ার কথাই বা কে বলবে? চতুর্বেদ কোত্থেকে আসতো? উপনিষদ কোত্থেকে আসতো? সব এসেছে এই অহমের যন্ত্রণাকে মেটাতে, আর কিছু নেই। এই অর্থে বলা হয় সবার উপরে মানুষ সত্য, কিন্তু আমরা তার ভুল বিকৃত অর্থ করি। মানুষ সত্য মানে আমরা ধরে নিই গ্রস ওয়ার্ল্ডের মধ্যে মানুষকে তৃপ্ত করার জন্য সব কিছু করো, বাকি সব ফেক। না, অহম এর জন্যই পুরো জগৎ। সমুদ্র, জল, এর মধ্যে তো তুমিই আছো। তুমি বুদবুদের স্টোরিতে ফেসে আছো। তুমি বলছো কি, আমার মধ্যে যেটুকু নুন আছে, সল্টিনেস, ভিতরে যে স্পেস আছে, বুদবুদের ভিতরে হাওয়া থাকে বা স্পেস থাকে। আমার সঙ্গী সাথী যে আশেপাশে বুদবুদ, যার সাথে আমি অ্যাটাচড হয়ে আছি, দেখবেন অনেকগুলো বুদবুদ একসাথে থাকে। এদিকে ওদিকে আমি যে ভেসে বেড়াচ্ছি, আবার বড় বুদবুদ আসছে বা একটা ঢেউ এসে আমাকে ফাটিয়ে দেবার ভয়। এ সবেতেই ছোটো বুদবুদটা আটকে গিয়ে ভুলে গিয়েছে যে সে ফাটুক না ফাটুক, সমুদ্র থেকে তার বিচ্ছেদ হবার কোনো উপায়ই নেই। তুমিই সমুদ্র, আবার তুমিই জল, দুটোই সত্য। তুমিই প্রকৃতি, আবার তুমিই ব্রহ্ম। এ দুটো কাকে বুঝতে হবে? বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং কার জন্য? অহমের জন্য, বুদবুদের জন্য। মাঝখানে ফেসে আছে এই অহম। সমুদ্রের ন্যাচারাল ইন্টেলিজেন্স আছেই, যে কোন বুদবুদ ফাটবে, কোন বুদবুদ রাখবে। তুমি একটা স্পেসিফিক বুদবুদের স্পেস নিয়ে ফেলো, তুমি সমুদ্রের আইডেন্টিটি নিতে চাও না, তুমি বলো আমি এইটুকু বুদবুদি। এখানে সমস্যা হয়ে যায়, তখন সমুদ্রের বিশাল বিশাল ঢেউ এসে বা বড় বড় বুদবুদ বা ফেনা এসে তোমাকে ভয় দেখাতে শুরু করে। আর জল কি এসবের আধার। সেই জন্য আমি বলি, ঈশ্বর বিষয় বা ব্রহ্ম আত্মা বিষয়ে কথাই বলো না। ছোট বুদবুদ, সে তার নুন নিয়ে, সে তার আশেপাশের সঙ্গী সাথী বুদবুদ নিয়ে পীড়িত। সে এখনও বুঝতেই পারেনি সে সমুদ্র। সে কী করে বুঝবে যে তার আধার কি, জল কি? আগে ক্ষুদ্রতা ভাঙুক, আগে নিজেকে সমুদ্রের
সাথে অভিন্ন হিসেবে জানা হোক, তারপর তো শেষে বোঝা যায় অটোমেটিক্যালি যে তুমি জল। অনেক দূরের কথা, বহুত দূর কি বাত হ্যায়। কেন বুদবুদ অহং এসব বুঝবে? ওর জন্য, ওর কষ্ট হচ্ছে, সেই জন্য যার কোনো ভয় নেই তাকে জোর করে বোঝানোর, যার কোনো দুঃখ নেই তাকে জোর করে বোঝানোর কিছু নেই। আধ্যাত্ম যে কষ্ট, যে যন্ত্রণায় আছে তার জন্য। এই জন্য বলে দিয়েছে সমিত পানিম সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, এমনের কাছে তুমি সমিত পানি হয়ে কেন যাবে? কারণ তোমার প্রয়োজন, শিষ্যের প্রয়োজন জানা, যার প্রয়োজন ওঠেনি তার জন্য আধ্যাত্ম নয়। তোমার ভয় হচ্ছে, তোমার কি ভয় হচ্ছে? আমার মধ্যে যেটুকু নোনতা আছে, তুমি এটা বুদবুদ, আমার মধ্যে যেটুকু নুন আছে, বা ওটা কি মানুষ হিসাবে ধরে নাও নিজেকে, আমার যা টাকা আছে, বাড়ি আছে, যদি হারিয়ে যায়, কেউ যদি মেরে দেয়, আশেপাশের বুদবুদগুলো কি হবে? আমার বাবা মা, সঙ্গী সাথী, বন্ধু বান্ধব, যদি এগুলো হয়ে যায়, এগুলো যদি মরে যায়, আমি যদি ফেটে যাই, বড় একটা বুদবুদের ধাক্কা যদি দেয় আমাকে কেউ, কি হবে? তুমি চিন্তায় আছো। পুরো বেদ বেদান্ত অধ্যাত্ম রচিত এই মহৎ প্রকৃতির বা ব্রহ্মের জন্য নয়। আরে ব্রহ্মে তো কোনো শব্দ নেই, নাম নেই, রূপ নেই। আবারও বলছি, কথাগুলো আমি চয়ন করছি, শব্দ লিমিটেড। ভেবে নিও না কোনো ব্রহ্ম বলে একটা আলাদা জিনিস আছে যেখানে নামরূপ কিছু নেই। তোমারই গভীরতম অস্তিত্ব, এখানে তুমি নামরূপ থেকে সম্পূর্ণ ফ্রি। তোমার দেহের নাম নেই, তোমার জাতি নেই, তোমার লিঙ্গ নেই, কিছু নেই, এটা তোমাতেই আছে। আবার ভেবে নিও না যে আমার শরীরের মধ্যে আছে, তোমার গভীরতম চেতনার অস্তিত্ব। এখন চেতনার স্থূলতম অবস্থা এখানে। মন বলো, মাথা বলো, মস্তিষ্ক বলো। না সমুদ্রের অধ্যাত্ম চাই, না জলের অধ্যাত্ম চাই। পুরো অধ্যাত্ম বুদবুদের জন্য, অহমের জন্য, অহমের ভয় দুশ্চিন্তা ভাঙতে। আর মুক্তি মানে একমাত্র জীবন মুক্তি, আর কোনো মুক্তি নেই, বাকি সব গল্পগাথা। এই যে বলছো আমি মরলে কি জগতের এসব থাকবে না, এটাই তো বোঝাতে চাই। যে তুমি বলতে চাইছো যে ব্রহ্মের পুনরায় দ্বৈত ভাব উঠবে না, মানে আরও সৃষ্টি হবে না কেন? দেখো, কথাটা বলছে কে? অহম বলছে এই কথাটা। আমি তো বলছি। প্রশ্নটা খুব সিম্পল আন্ডারস্ট্যান্ডিং। এই জগৎ তোমার ব্যক্তিগত জগৎ, এখানে একটা জগৎ আছে এবং তার মধ্যে আমরা সবাই বসে আছি, এরকম নয় কিন্তু। অল পারসেপশন অফ ইউ ইকুয়াল টু ইয়োর ওয়ার্ল্ড, আর তা ভিন্ন ভিন্ন। তুমি বলবে না, জিনিসটা তো আছে, যেমন এই পেনটা তো আছে, পেনটাকে আমরা আলাদা আলাদা বলতে পারি না, সেরকম নয়। এই যদি তোমার পেন বলে কিছু না জানা থাকে, এই পেনটা তোমার কাছে থাকবেই না। শুনতে অ্যাবসার্ড লাগলেও এটাই সত্য। ধরো তুমি 5 বছর বয়সে খেলনা খেলছো, ওই সময় কোথায় কেউ হয়তো সবজি বিক্রি করছে, তার জগৎ, তোমার জগৎ খেলনা দিয়ে তৈরি, হাতি ঘোড়া, সুপারম্যান স্পাইডারম্যান, তার জগৎ বিভিন্ন সবজি দিয়ে তৈরি, 1000 টাকার সবজি, তার 1000 টাকার কথা সে ভাবে। ঠিক ওই সময়তে একই সাথে কিন্তু এগুলো ঘটছে। কোনো শিল্পপতি ডিল করছে 500 কোটি টাকা নিয়ে, কোনো বিজনেস মার্চেন্ট ওয়ার্ল্ডের ইকোনমিকে হয়তো কন্ট্রোল করছে, সব একসাথে ঘটছে। বাট নট ফর ইউ, তোমার জগৎ তো শুধুমাত্র হাতি ঘোড়া নিয়ে চলছে। তুমি বলবে না, হাতি ঘোড়া নিয়ে আমার জগৎ তখনও চললো, তখনও তো ওগুলো ছিল। আসলে তুমি কেনই কথাটা বলছো? হাতি ঘোড়ার ওই শিশুর তুমি একটা কল্পনা করেছো, মার্চেন্টের কল্পনা করেছো, আর শিল্পপতির কল্পনা করেছো, সবজি বিক্রেতার কল্পনা করেছো, এর দ্রষ্টা হয়ে তুমি সবগুলোকে দেখছো। কিন্তু ওই 5 বছরের অবস্থার কথা তুমি ভাবো, তখন তুমি খেলা ছাড়া আর কিছু দেখতে না, তোমার জগতে এগুলো ছিলই না, ভ্যানিশ, তুমি জানতেই না এইসব। এটাই কনস্ট্যান্ট ঘটছে বলে আমরা বুঝতেই পারছি না। আমরা ভাবছি যে আমি না জানলেও হয়তো এই জগতের অস্তিত্ব আছে, আমি পারসিভ না করলেও হয়তো এই জগৎ আছে। না, নেই। এটাই বেদান্তের কোর কথা একদম। আমার সামনে এই গাছটা রাখা আছে, আমার পারসেপশন যদি গাছের প্রতি না থাকে, গাছ আমার জন্য নেই, ভ্যানিশ। তুই বলবে না, আপনার দেখতে বলে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ তোমার জন্য আমি আর গাছটা আছে, আমার জন্য নয়। তোমার মেন্টাল আউটলুকই তোমার জীবন নির্ধারণ করছে। কারণ তোমার জীবনের প্রত্যেকটা স্টেপ তুমি তোমার মাথা দিয়ে নাও। এই মাথাতেই গাছের যদি কোনো স্থান না থাকে, তোমার জগতেই গাছ আছে কোথায়? এই যে ভ্রম, যে ব্রহ্মের দ্বৈত উঠছে, এটা ব্রহ্মের সাথেই একত্র হয়ে আছে।
ব্রহ্ম অদ্বৈত, কিন্তু মায়াও তারই একটা পার্ট। এই কথাটা আমি পার্ট হিসাবে বলছি কেন? এক্ষুনি বললাম অদ্বৈত, দুই নেই, অথচ মায়া কেন বলছি? কারণ দেখো, সেভাবে তো কথা বলাই যায় না, কিন্তু ঋষিরা বড় করুণাময় ছিল। তারা দেখলো বলতে তো কিছু হবে, বলা যায় না, কিন্তু যে জীবটা কষ্ট পাচ্ছে তার একটা নাম তো দিতে হবে তার কষ্টকে। ইয়া মাসা মায়া, মাথার মধ্যে যা খিচিরমিচির চলছে তাকে মায়া বলা হলো, কারণ তোমার কষ্ট হয়। নালে তো ঋষিদের মনসা, তাদের ইচ্ছা যে কোনো কথা বলবে না, তাই তো তারা অরণ্যে চলে গেল। যে যা বলতে চাই তার জন্য ভাষা আজ পর্যন্ত আবিষ্কারই হয়নি। কে এই আমি আর তুমি যে কথা বলছি? আমরাই মায়া। আমাদের মায়াকে দেখেই ঋষিদের করুণা এলো। কারণ কি? ঋষিদের শরীরটাও তো মায়া, তাদের মনটাও তো মায়া। তারা দেখলো যে আমরা কত কষ্ট পেয়েছি আর এরা কষ্ট পাচ্ছে, তো এদেরকে সত্যটা বলতে হবে। মায়ার জন্যই ব্রহ্ম, ব্রহ্মের জন্য মায়া নয়। বুঝে নাও জিনিসটা। এই যত কথা হচ্ছে, ব্রহ্ম বিষয়ক কথা হচ্ছে, আত্মা বিষয়ক কথা হচ্ছে, কার জন্য? জীবের জন্য, মায়ার জন্য। আমাদের দিক থেকে এগুলো আছে, ব্রহ্মের দিক থেকে তো আমিই আমি, তার কিছু নেই। যদি আলটিমেট ট্রুথ বলো তাহলে চুপ থাকতে হবে, যেটা বুদ্ধদেব করেছিলেন। কিছু বলা যায় না। মুক্তি মানে মৃত্যু নয়, মায়া বা দ্বৈত মুক্তি। দ্বৈত জানে যে ইনকোর সে অদ্বৈত, মায়া জানে ইনকোর সে ব্রহ্ম। মায়ার জন্যই ব্রহ্ম টার্ম, ব্রহ্মের জন্য মায়া টার্ম নয়। এই জন্য বলা হয় মায়া শান্ত, শেষ হয়। মন নিজে জানে যে তার বিলোপই তার কল্যাণ। জীব নিজে জানে যে জীবত্বই তার বন্ধন, তার যন্ত্রণা। কেন জানবো এইসব জিনিস? না জানলে এগুলো যন্ত্রণা দেয়, কষ্ট দেয় তোমাকে। সমগ্র অধ্যাত্ম এই যন্ত্রণা মুক্তির বিজ্ঞান। মুক্তি মানে অহমের ক্ষুদ্রতা, যন্ত্রণার ভেঙে দেওয়া। এটা জানলে তোমার আয়ু বাড়বে না, না হাতে মারলে লাগবে না এমন কিছু ঘটবে না, এমন হবে যে তোমার খিদে পাবে না, না এমন হবে যে তোমার তৃষ্ণা লাগবে না, না ফ্রিতে দোকানদার তোমায় কিছু দেবে, না গার্লফ্রেন্ডের সাথে তোমার ঝগড়া হওয়ার চান্স চলে যাবে। এসব থাকবে, কিন্তু সমস্যা এগুলোর জন্য যে তোমার এক্সেসিভ মেন্টাল ব্যাগেজ থাকে। ওরে বাবা কী হবে, কাল কী হবে, কি করব, সর্বনাশ হয়ে গেল, এই সবগুলো খসে যাবে। খসে যায় মানে তুমি বোকামি করলে অ্যাকর্ডিং টু ন্যাচারাল ল তার ফল হবেই। তুমি ব্রহ্মজ্ঞানী বলে তোমার মাথায় নারকেল পড়লে তোমার মাথা চোট লাগবে না তা নয়। অসাবধানতা হয়ে যদি তোমার বালতি তুমি পায়ে ফেলে দাও, লাগবেও বটে, কাটবেও বটে, কিন্তু 10 জনকে তুমি ফোন করে জানাতে গিয়ে পাগল হয়ে যাবে না। ও বাবা গো আর পারছি না গো বলে চিৎকার করতে শুরু করবে না। কালকে রান্না করবে কে, অফিস যে না গেলে কি ক্ষতি হয়ে যাবে, এসবগুলো অতিরিক্ত তোমার মাথা পাগল করে তো আমাদের সবাইকে এটাই। কিন্তু এই প্রত্যেকটা চিন্তা 1000 জনকে ফোন করেও তোমার ব্যথা কমবে না, ও বাবাগো করলেও তোমার ব্যথা কমবে না, কালকে রান্না কি হবে এই কথাটা ভেবে নিলেও তোমার ব্যথা কমবে না, আর অফিস না গেলেও তোমার এই মুহূর্তের ব্যথা কমবে না, কোনোভাবেই কমবে না। এগুলো যখন তুমি যখন জীবনের যথার্থতা বুঝে যাও, এই অতিরিক্ত মাথা পাগল করা সিম্পলি তুমি ড্রপ করে দাও। তুমি সিম্পলি কটন নেবে, বা দরকার হলে কাউকে ডাকবে, হেল্প নেবে, তার বরফ আনবে, মেডিসিন আনবে, ব্যান্ডেজ আনবে, যা করার করবে, দরকার হলে ডাক্তারের কাছে যাবে, কিন্তু মাথাটা তোমার শান্ত থাকবে। এই মাথাটা শান্ত থাকবে বলেই এইসব ফালতু কথা না বলে তুমি ঠিক অ্যাকর্ডিংলি পায়ে কিছু পড়ে গিয়ে পা কেটে গেছে, এর জন্য যে নেসেসারি স্টেপ তুমি নিতে পারবে। তুমি এটাও স্বীকার করে নাও যে হ্যাঁ অসাবধান হয়েছি, নেক্সট টাইম আমি সাবধান থাকব। এখন তোমার যে মাথার স্থিরতা, এটাই তোমার ওয়াইস পারসন হবার প্রকাশ, ফুল স্টপ ওখানে। কিন্তু সাধারণের জীবন এমন চলে না, অজ্ঞানের জীবন এমন চলে না। অজ্ঞান পা সারানোর থেকেও আগে বেশি হল্লা করে ফেলবে। কিন্তু এটাও হতে পারে যে বালতি পড়লো তো ওকে, কিন্তু কারো ছেলে মারা গেল, এবার সে মাথা খারাপ করে ফেলবে, ওটা বড় লস হয়ে গেল, অতটা সে সামাল দিতে পারল না। তো কি করণীয়? অভ্যাস। জীবনকে বোঝো, কনস্ট্যান্ট বুঝতে থাকো, নিজেকে জানা, কি চলছে দেখা, কি হচ্ছে বোঝা, বুঝতেই থাকা, কনস্ট্যান্ট বুঝতে থাকা। ক্ষতি হয়েছে, কিন্তু কতটা ক্ষতি, একদম সূক্ষ্ম পর্যবেক্ষণ। কি গেল আমার, রিয়েলি আমি অতটুকুই, একটা দেহ,
একটা বাবা বা মাই আমি, বাবা মা হওয়ার আগেও তো আমি ছিলাম, বাচ্চা এসেছে, সে তো মারাও গেছে, এত পাগল হওয়া কি রিয়েলি নেসেসারি? এইসব ভাবনা চিন্তা কিন্তু উঠবেই না সাধারণ মানুষের মনে। তার উপরে সোশ্যাল কন্ডিশনিং, বাবা মা হয়ে কাঁদছিস না, ফলে এটা আরও কাঁদায়। তার ভাবার কথা ছিল যে আমার কাঁদা উচিত কি না, এখন তো সে এমনিতে তার প্রকৃতিগতভাবে সে কাঁদবে, কারণ সে অ্যাটাচড হয়ে গিয়েছে কোনো একটা জিনিসের সাথে, এবং তার থেকে সে নিজেকে আলাদা করতে পারছে না, তার যন্ত্রণা হবে, এটাই মায়া। প্লাস সমাজ তাকে শিখিয়ে দেবে, তুই কাঁদছিস না, কী বুদ্ধি রে তোর, এত টাকার চাকরি, হতে পারে তো সারাদিন নষ্ট হবে, তবু ছেড়ে দিলি, হাতছাড়া করে দিলি। তোমাকে ভাবতে সুযোগই দেবে না যে যেই সুখের জন্য তুমি টাকা রোজগার করতে চলেছো, সেই সুখের ভোগেরই তোমার কাছে সময় নেই। 70 বছর বয়স হয়ে যায়, তখনও লোকে বাড়ি করার প্ল্যানিং করতে থাকে। এই চলে, সে দেখছেই না কালকে 71 বছরে হাঁপ উঠলে কী হবে, সে এই সময় নিয়ে ভাবে না। বিজনেসে লস হয়েছে, ওকে, রিয়েলি হাই হাই করে আমি বিজনেসের কিছু করতে পারবো না, অন্যভাবে রিকভারির চেষ্টা করা যেতে পারে না কেঁদে। এই জিনিসগুলো আসবেই না একটা সাধারণ মানুষের জন্য, 99% মানুষের মধ্যে। যে একটু বিবেকী, যে একটু নড়ে বসেছে, তার মধ্যে এটা আসতে পারে। মনের এই অবস্থা হতেই পারে যে অভ্যাস হয়ে গিয়েছে মাথা ঠান্ডা রাখার, এই অভ্যাস এসেছে জীবনকে জেনে, জীবনকে বুঝে, কি দরকার আমার, কতটা দরকার, কতটা অ্যাটেনশান দেওয়া অধিকারী ওই বিষয়টা, আমার জীবনে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমার সেন্ট্রাল আইডেন্টিটি কি, যাকে আমি সেন্ট্রাল আইডেন্টিটি বানিয়ে রেখেছি তা কি আদৌ আমাকে শান্তি তৃপ্তি দিতে পারছে, না এটা আননেসেসারি ব্যাগেজ। নর্মালি সাধারণ মানুষের এসব ঘেঁটে থাকে সব সময়। এই সহজ সাধারণ জীবন দর্শনকেই সহজ সমাধি বলা হয়েছে। এই জায়গা থেকেই মা বলতে চাইছেন যে যেইভাবে চললে ঠিক হয় সেইভাবেই চলো, মাথার থেকে ভার নামাও, যখন যেমন তখন তেমন। এই নয় যে তুমি তোমার যখন যেমন তখন তেমন রূপ বদলে ফেলো। আজকে ভোগের যে সুবিধা হচ্ছে, চুটিয়ে ভোগ করে নাও, যখন যেমন তখন তেমন। 2 লাখ টাকা আছে তো চুটিয়ে ভোগ করো, আবার যখন 20 টাকা থাকবে তখন 20 টাকার মতো মানিয়ে গুছিয়ে নাও। এই কথাটা ওই অর্থে বলাই হয়নি, এর অনেক গভীর তাৎপর্য আছে। জীবনকে জীবনের পরিপ্রেক্ষিতে দেখা, সময় বইছে তাকে সময়ের পরিপ্রেক্ষিতেই দেখা, যেটা যেমন সেটা তেমনভাবে দেখা, এটা হলো যখন যেমন তখন তেমন, কল্পনার জগতে ভেসে বেড়ানো নয়। দ্বৈত ভাব না ব্রহ্মে ছিল, না আছে, না কোনো কালে থাকবে। সমুদ্রের কাছে না বুদবুদ কোনো কালে ছিল, না আছে, না থাকবে। এসব প্রশ্ন সব বুদবুদের দিক থেকে। বুদবুদ শেষ, প্রশ্নও শেষ। কেকের কোনো অংশ বলতেই পারে আমি পূর্ণ, বলে দিতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু সাধারণত একজন বলবে আমি ব্রেড, আমি বলে বাটার, এ বলবে আমি সুগার, সবাই নিজেকে আলাদা করতে চাইবে, এটা সাধারণ নেচার। কিন্তু একটা অংশ বলে দিতেই পারে আমি পুরো পেট, এই সম্ভাবনা সবসময় থাকে। প্রথমবার দ্বৈত আসেইনি কখনো। দ্বৈত কখন এলো তবে? দ্বৈত তখন এলো যখন তুমি প্রশ্ন করলে। তুমি প্রশ্ন বন্ধ করো, উত্তরও কিছু নেই। বাসনা শব্দই অহমের জন্য, ব্রহ্মে বাসনা উঠলে তো ব্রহ্ম বিকারী হয়ে গেল। ওটা বোঝানোর জন্য বলা হয়েছে বাচ্চাদেরকে, যে ব্রহ্ম বলে একজন ছিল, তার মনে হলো কি করব, বসে বসে আমি বোর হয়ে গেছি, তাহলে একম সদ বিপ্রা বহুধা বদন্তি, একই সব জিনিস তৈরি করে দিল, ইত্যাদি ইত্যাদি। এগুলো কাকে বলা হয়েছে? ইনিশিয়েট করার জন্য প্রিলিমিনারিসদের। কিন্তু আমরা জীবন জানাই ছেড়ে দিই, ABCD লিখেই ইনিশিয়েট করেই নিজেদেরকে আমরা লেখাপড়াই ছেড়ে দিই, আর আমাদের এগোই না। আমাদের জানা ওখানেই শুরু হয়, ওখানেই শেষ হয়। জীবন, সারা জীবন যত লিখি সব A ফর অ্যাপেল, B ফর ব্যাট, C ফর ক্যাট, এই গোছেরই থাকে। তাই জীবনের মার্কসও আমরা তেমনই পাই, সব শেষে ঘুরে ফিরে আসে আমাদের কাছে শূন্য। আমরা অতৃপ্তই জন্মাই, অতৃপ্তই মরি। আর যেটা স্বর্ণেন্দু মান্না বলেছেন যে আবরণ বিক্ষেপ ব্রহ্মজ্ঞানীর জন্য, দেখুন ব্রহ্মজ্ঞান ব্যাপারটা বুঝে নিন, এটাকে আমরা খুব টপে চড়িয়ে রেখেছি, ব্রহ্মজ্ঞান একটা খুব বড় ব্যাপার, এরকম নয়। কিন্তু আমরা জ্ঞানের প্রতি বড্ড বেশি ভয় পাই, ভয়ের জিনিসকে আমরা সবসময় দূরে দূরে রাখি, উঁচুতে তুলে রাখি, কিছু নিষ্ক্রিয় হয় না। ব্রহ্মজ্ঞান কোনো ঘটনা নয় যে ঘটে গেল, ধরুন কারো হাত কেটে গেছে, এটা একটা ঘটনা। এবার ওই ঘটনার প্রভাব তার প্রত্যক্ষভাবে তার জীবন নিয়ন্ত্রণ করবে,
সে হয়তো জবলেস হয়ে যাবে, নিজের হাতে খেতে পারছে না, কোনো লোকের উপর তাকে নির্ভর করতে হচ্ছে, কার কাছ থেকে তাকে খাবার চাইতে হচ্ছে। তো এই ঘটনার প্রত্যক্ষ প্রভাব আছে। কিন্তু ছোটোবেলায় আপনি চাঁদ মামাকে আয় আয় বলে ডাকতেন, আজ আর আপনি ডাকেন না। এর কি এফেক্ট আপনার জীবনে আছে? আপনি কিছু বুঝে গেছেন, চাঁদ মামা নয়, চাঁদ ডাকলে আয় আয় করলে আসে না। সেই জন্য আপনি আননেসেসারি এইসব কথাবার্তা এবং অ্যাক্টিভিটিগুলো ছেড়ে দিয়েছেন। ওটা আপনার বাচ্চা বয়সের মতো এফেক্ট বা ভ্যালু আর ক্যারি করে না। এখন চাঁদের আলোর অন্য ডেফিনেশন টু ইউ, ব্যাস এর বেশি কিছু নেই। দেহ থাকতে আবরণ বিক্ষেপ থাকবেই থাকবে। আমি আছি মানেই যে জন্মেছে, যে আমি বলে তার আবরণ, এটা স্টার্ট। বিক্ষেপ এর সাথে অ্যাডিশন। ব্রহ্মজ্ঞানী কি আমি বলে না? ছেলে বা মেয়ে বলবে না নিজেকে? সিগনেচার করছে না? নির্দিষ্ট ছেলে বা মেয়ে হিসাবে ড্রেস পরে না? ছেলে হলে প্যান্ট পরবে না, মেয়ে হলে শাড়ি পরবে না, বলে আমি ব্রহ্মজ্ঞানী, আমি কিছুই পরি না। এসব পড়বে তো সে কি খাবে না? সে কি কথা বলবে না? ব্রহ্ম অশব্দম, তো ব্রহ্মজ্ঞানী কথা বলবে না। এগুলো দেহ থাকতে উঠবেই উঠবে। আর যেমন আলো মানেই আলোর উৎস আছে, ভিজেছ মানেই জল আছে, তেমনি বিক্ষেপ মানেই আবরণ থাকবেই থাকবে। পর্দা বা আবরণ বা স্ক্রিন না থাকলে প্রজেকশন হবে কিভাবে? আগে তুমি জানবে আমি, তারপর আমি প্লাস কিছু, অ্যাজ সিম্পল। যেই বলেছে আমি, তার কিছু আছেই। ব্রহ্মজ্ঞানীর, ব্রহ্মজ্ঞানী আমি বলছে তারও এগুলো আছে। একজন দেহধারীকেই দুটো নিয়ে চলতেই হয়, না হলে দেহ নেই বলতে হবে। দেহ আছে, দেহ মানে যে কোনো ফর্ম, অস্তিত্ব, প্রকাশ আছে, অস্তি আছে মানেই তুমি প্রকৃতির মধ্যেই আছো। তবে সেই প্রকৃতিরই অভিন্ন কিন্তু ব্রহ্ম। তোমার অহমের অভিন্নতম অংশ কিন্তু তোমার আত্মাও। ব্রহ্ম আছে মানেই প্রকৃতি আছে, প্রকৃতি আছে মানেই ব্রহ্ম আছে। আর দেহধারী হিসাবে তুমি প্রকৃতি, প্রকৃতিরই তত্ত্ব অহম। আমি করা, এটার বোধ ক্ষমতা বা ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড এটা আছে, এটার বোধ ক্ষমতা আছে। অহমের বোঝার বা জানার একটা ইচ্ছা আছে। কুকুর, ছাগল, ভেড়া দেখবেন এরা বুঝতে চায় না কিছু, হার্ডলি জানতে চায়। গরু শুকতে শুকতে ঘাসের দিকে চলে যাবে, কুকুর শুকতে শুকতে হাড়ের দিকে চলে যাবে। এটা তাদের প্রকৃতিগত জানার ইচ্ছা, কনজিউম করার জন্য। কিন্তু মানুষ এমন একটি প্রাণী যে বুঝতে চায়, সে বিষয়ের গভীরে যেতে চায়। এটা মানুষ ছাড়া কারোর কাছে নেই। সে বোকা হয়েও থাকতে পারে, এটাই তার মুক্ততা। যে বুঝতে পারে সে ভুলও তো বুঝতে পারে, ঠিকও বুঝতে পারে। সে বোকা হয়েও থাকতে পারে, বোকা হলেই বেশিরভাগ লোকের লাভ আছে, মজা আছে, খেলা চলতে থাকবে। খেলাতে হাত পা কাটছে, কিন্তু মাঝে মাঝে একটু জিতেও তো যাচ্ছে, একটু মজা তো হচ্ছে। হতে পারে যে আমার অনেক সময় নষ্ট হচ্ছে, লেখাপড়াই হলো না, মূল কাজই হলো না, আমি অশিক্ষিতই থেকে গেলাম, কিন্তু খেলতে খেলতে একটু মজাও তো হয়। কোনো একটা ছয় মেরে দিলাম, মজা হলো। পা কেটে গেছে, রক্ত পড়ছে, তবুও মজা হচ্ছে। তো বেশিরভাগ লোকই কিন্তু এই খেলা ছেড়ে যেতে পারে না, খেলার নেশায় থেকে যায়। কিন্তু তার যে সূক্ষ্ম প্রজ্ঞা বা জীবনকে নিরপেক্ষভাবে সে দেখতেও পারে, তার মধ্যে এই ক্ষমতাও আছে, তাই সে মুক্ত। অহম ব্রহ্মের দিকেও, আত্মার দিকে, নিজের অস্তিত্বের দিকেও এগোতে পারে। আবার অহম নিজের অহমকে মোটা করার দিকে, জগতের দিকেও এগোতে পারে। সে আবরণ বা বিক্ষেপ শক্তির খেলাও বুঝতে পারে। এই বোঝাও কিন্তু কার? জীবের বোঝা, প্রকৃতির জন্য বোঝা। সব অঘটন ঘটন প্রকৃতিতে ঘটছে, ব্রহ্মে কিছু ঘটে না, নির্বিকার। যেমন তুমি বলতেই পারো আমি ভুল করেছিলাম, তুমি ভুল স্বীকার করে নিলে। কিভাবে? ধরো তুমি একজন গোয়ালা, তুমি হয়তো রামের কাছে 4 লিটার দুধ দেবে, আর শ্যামের কাছে 2 লিটার দুধ দেবার কথা তোমার রোজ। তুমি 7 দিন পরে ভুল বুঝতে পারলে যে তুমি একটা ভুল বুঝেছিলে, রামের কাছে 4 লিটারের জায়গায় তুমি 2 লিটার দিচ্ছ, আর শ্যামের কাছে 4 লিটার দিচ্ছ। তোমার একটা অল্টারনেটিভ ভুল হয়েছে। এবার তুমি কি করলে? তুমি স্বীকার করে নিলে যে আমি ভুল ছিলাম, শুধরে দিলে। তুমি রামকে 4 লিটার, শ্যামকে 2 লিটার দিতে শুরু করলে, তাই তো? তবে এখনও কিন্তু তুমি গোয়ালাই আছো, তুমি ওয়াইস গোয়ালা একজন। বোঝা গেল জিনিসটা? তুমি ভুলটা শুধরে দিলে। এটাই পার্থক্য জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে। জ্ঞানীকে যে আবরণ বিক্ষেপের খেলাটা জেনে গিয়েছে,
সে এখন ভুল শোধরানোর মতো ক্ষমতা এসে গিয়েছে। সে বুঝতে পেরে গিয়েছে যে আবরণ বিক্ষেপের থ্রু দেখলে জগতের খেলা